ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত হচ্ছে নোটিফিকেশন আসছে, যেরকমটা বলছিলাম, পরীক্ষা হবে কি হবে না সেইটা পরের কথা। সেটা মুখ্যমন্ত্রীও বলেছেন যে রিভিউ পিটিশনে কি হবে তার উপর ডিপেন্ড করছে। আমরাও জানি যে রিভিউ পিটিশনে উনি কি দিয়েছেন এবং কি হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা হচ্ছে এক প্রকার নিশ্চিত, এবং নোটিফিকেশনটা ডেটটাও আমরা 30 তারিখে দেখতে পেলাম। এবার 30 তারিখে যদি নোটিফিকেশন আসে, এইখানে যেটা সব থেকে ভয় ছিল যে পুরনো নতুন সবাই বসতে পারছে, এবং আবেদন শুরু হচ্ছে মানে 16 তারিখ নেক্সট মান্থের, এবং 1 মাস ধরে আবেদন চলবে 14ই জুলাই অবধি। এবং মেধা তালিকার যে বিষয়টা তিনি বলেছেন 15ই নভেম্বর, এবং কাউন্সিলিং বলেছেন হচ্ছে 20ই নভেম্বর। এইবার পরীক্ষার কথা উনি বলেননি, দেখতেই পাচ্ছেন আপনারা যে পরীক্ষার কথা কি বলেছেন, যে পরীক্ষা অমুক তারিখে হবে, পরীক্ষার কথা কিন্তু তিনি বলেননি। তাহলে এবার মূল প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করেছে স্যার পরীক্ষাটা কবে হবে। এইখানে পরীক্ষা আমরা মানে অনুমান করতে পারি সবকিছুর উপর ভিত্তি করে, কিন্তু এইখানে 100% আমি কিছু বলতে পারি না। পরীক্ষাটা আমরা অনুমান করতে পারি মানে যা লজিক্যালি দাঁড়াচ্ছে, কারণ সম্ভাব্য মাস আমি লিখেছি এইখানে, কিন্তু অফিসিয়াল আগেই বলে দিই যে এটা অফিসিয়াল কিছু নয়। এইবার সেপ্টেম্বর আমি কেন বলছি, দেখুন জুন জুলাই তো চলে গেল ধরুন আপনার অ্যাপ্লিকেশনে, তারপরে মাঝখানে থাকছে আগস্ট। কতজন অ্যাপ্লাই করলো, তার সেন্টার, সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন, এসব করতে করতে 1 মাস তারা সময় লাগবেই মানে মিনিমাম। তাও খুব দ্রুত গতিতে কাজ করতে হবে। এইখানকার যেরকম যা স্টাফ যেরকম ভাবে কাজ করে, অনেক দিনের কাজের অভ্যাস নেই। তো যাই হোক, আগস্টে মানে সেপ্টেম্বরের আগে আমার ব্যক্তিগত ধারণা পরীক্ষাটা তারা নিতে পারবেন না, এবং সেপ্টেম্বরেই নেবেন, অক্টোবরেও যাবে না। অক্টোবরে কেন যাবে না বলছি, তখন ওই পুজো টুজো বা ওই ছুটি ফুটি পড়ে যাবে। তাহলে টার্গেটটা আমার মনে হয় সেপ্টেম্বরেই থাকছে। একদম পরিষ্কার হলো আমি সেপ্টেম্বর কেন বলছি, কারণ অক্টোবরে যাবে না, অক্টোবরে গেলে যেরকম পিছিয়েও যাবে, নভেম্বরে মানে মেধা তালিকা বের করতে পারবে না। হ্যাঁ, ভাইবা নিতে অনেকটা সময় লাগতে পারে, সেইটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকগুলো প্যানেল করে বোর্ড মানে বিভিন্ন জায়গায় জোন ওয়াইজ ভাগ করে বিভিন্নভাবে ম্যানেজ করা সম্ভব। এবং ওএমআর বেস যেহেতু পরীক্ষা হবে, সেহেতু সেটাও খুব দ্রুতই মানে রেজাল্ট বের করা সম্ভব, এরকম কিন্তু মানে খুব মানে রকেট সায়েন্সের ব্যাপার নয়। তো যাই হোক, আমরা এইটুকু বুঝতে পারছি যে পরীক্ষাটা সেপ্টেম্বরের আশেপাশেই হচ্ছে। ঠিক এইটুকু অবধি ক্লিয়ার হলো, যেইটা হচ্ছে বোঝা যাচ্ছিল না যে পরীক্ষাটা কবে হবে। বাকিগুলো তো বলেই দিয়েছে, এবং নোটিফিকেশন এগুলো লেখাই থাকবে। এই এইটা হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে, আমি কোশ্চেন মার্ক রেখেছি। যেহেতু টিচিং এক্সপিরিয়েন্স হিসাবে মার্ক দেওয়ার ক্ষমতা কিন্তু এসএসসির রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। এমনি না মানে মুখ্যমন্ত্রী যে এমনি এমনি বলে দিয়েছেন তেমনটা নয়। টিচিং এক্সপিরিয়েন্স হিসাবে বা অন্য অন্য খেলাধুলার জন্য, বা আপনি এনসিসি করেছেন বা কোনো ন্যাশনাল লেভেলে খেলেছেন, তার জন্য দেখবেন একটা এক্সট্রা মার্ক থাকে। তো সেক্ষেত্রে এসএসসির হাতে কিন্তু এই অপশনটা রয়েছে। তো টিচিং এক্সপিরিয়েন্স হিসাবে মার্ক দিতে পারবে না এটা আপনি বলতে পারেন না। এইটা আইনত এসএসসির হাতে কিন্তু রয়েছে একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক। এবার কত সেইটা কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বলেননি। এইটা গেল একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে 16 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের তো পরীক্ষাটা দুর্নীতির কারণে বাতিল হয়েছে। তারা কি টিচিং এক্সপিরিয়েন্স পেতে পারে কি পারে না? সুপ্রিম কোর্ট বলেছে এক্সট্রা কোনো বেনিফিট তাদের দেওয়া যাবে না এজ রিল্যাক্সেশন ছাড়া। তো এইখানটায় হচ্ছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এবার নিশ্চয়ই অনেক গ্রুপই যাবে এইটা নিয়ে চ্যালেঞ্জ করার জন্য। সেটা সুপ্রিম কোর্ট যেভাবে ক্লিয়ারিফাই করবে সেইভাবেই আমাদের মেনে নিতে হবে। ঠিক আছে, কিন্তু মানে এই প্রভিশন কিন্তু এসএসসির হাতে রয়েছে, এবং সেটা জেনে বুঝেই তারা দিয়েছেন। তো এইটা গেল ব্যাপার, যে তারা তাহলে কিন্তু একটু এগিয়ে থাকবে। এবার মোট শূন্যপদ আপনারা প্রত্যেকেই দেখেছেন বেড়ে দাঁড়িয়েছে 44,203। তার মধ্যে এই পুরনো এই মানে 24,203 ছিল 16 সালে যেটা লিখে, বাকিগুলো কিন্তু এই এই যে নতুন করে অ্যাড হয়েছে। এবার ক্লাস 9-10 দেখেন সব থেকে বেশি ভ্যাকান্সি 23,000। এটা কিন্তু নতুন এবং পুরনো মিলিয়ে কিন্তু 23,000। কিন্তু আপনারা যদি দেখেন যে পুরনো পুরনো তাহলে সম্ভবত আমি যদি খুব ভুল না করি 11,000, না সরি, নতুন পদ ক্রিয়েট করা হয়েছে, সেইটা হচ্ছে 11,517 নতুন করে করা হয়েছে। এবং 11-12 হচ্ছে টোটাল পদ সংখ্যা থাকছে হচ্ছে 12,514, এবং নতুন করে ক্রিয়েট করা হচ্ছে 6,912।
গ্রুপ সির ক্ষেত্রে দেখুন টোটাল পদ থাকছে 2989 এবং নতুন পদ সৃষ্টি করা হয়েছে 571, এবং গ্রুপ ডির ক্ষেত্রে 5488 এবং 1000 হচ্ছে নতুন পদ ক্রিয়েট করা হয়েছে। এই ইনফরমেশনগুলো আমরা সরাসরি প্রেস কনফারেন্স থেকে মুখ্যমন্ত্রী পাচ্ছি। এইবার একটা প্রশ্ন অনেকের থাকছে যে তাহলে কি দুটো পরীক্ষা হবে? না, আমি যতদূর বুঝতে পারছি আলাদা করে দুটো করে পরীক্ষা হবে না, এটা একটাই পরীক্ষা হবে। দুটো করে আলাদা পরীক্ষা নেওয়ার কিন্তু কোনো রকম জায়গা নেই। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে 44,000 পদ এইখানে সবাই ঢুকতে পারবে? এইটা কিন্তু প্রশ্ন চিহ্নে পরিষ্কার হচ্ছে না যে এই 24,000 পদটা কি শুধুমাত্র 16 সালের জন্য আলাদা করে সরিয়ে রেখে নোটিফিকেশনটা দেওয়া হবে, এবং এই যে নতুন পদ ক্রিয়েট করা হলো এইখানে দেখুন এখানে তো সবাই যারা যোগ্য তারা পাচ্ছেন, নতুন পুরনো সবাই, কিন্তু এই যে বাকি যে মানে পুরনো পদ সেইখানে নতুনদের ঢুকতে দিচ্ছে কিনা এইটা অন্তত আমার কাছে এখনো অবধি ক্লিয়ার নয়, যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসে। অফিসিয়াল নোটিফিকেশনে কি ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, কিভাবে মানে পদগুলো ভাগ করা থাকে, এইটা কিন্তু দেখতে হবে। তাহলে আমাদের হাতে রয়েছে আজকে 27 তারিখ, 28, 29, দুদিন এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। আরো অনেক প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলো পরিষ্কার হওয়ার জন্য আমাদের কিন্তু আরো 2 দিন অপেক্ষা করতে হবে। এবং সেই সঙ্গে আরো বলে রাখি যে এই যে মানে নোটিফিকেশনটা হবে সেইখানে আপনারা দেখবেন যে এক্সাম প্যাটার্নের বিষয়ে তেমন কিছু বলেননি, ঠিক আছে, মুখ্যমন্ত্রী বলেননি। কিন্তু আমার ধারণা 16 সালের যেরকম মানে এমসিকিউ টাইপের সাবজেক্ট বেস হয়েছিল সেরকমটাই হবে, এখানে পিটি আলাদা করে হবে না। এবার নোটিফিকেশন আসলে এই প্রশ্নগুলো কিন্তু নোটিফিকেশন যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু মানে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। আরো অনেকে প্রশ্ন করছেন এবং আমাকে পার্সোনালিও প্রশ্ন করেছেন যে যারা পার্সুইং বিএড, আমার মনে হয় না পার্সুইং বিএডরা মানে অ্যালাউ হবে, মানে কমপ্লিট থাকতে হবে, তাহলেই কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবেন। এই বিষয়টা পরিষ্কার হলো যে এই এই যেই কটা প্রশ্ন, এরপর বলুন যে আর কি কি প্রশ্ন রয়েছে, তারপরে কিন্তু আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। বলছি স্যার, ওই 9, 10 বা 11, 12 দুটোই কি দেওয়া যেতে পারে হ্যাঁ এটাতে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবগুলো পরীক্ষা দিবে। 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটা যে যে ক্যাটাগরিতে এলিজেবল হবেন সে সেই ক্যাটাগরিতে এক্সাম দিতে পারবেন নিশ্চিতভাবে। মাদ্রাসায় যেমন 11, 12 দিলে না 9, না 10 না, দেওয়া যায়নি এরকম? মাদ্রাসার মতন ওরকমটা হবে না, আশা করা যাচ্ছে। স্যার বলছিলাম একটা কথা। হ্যাঁ বলুন। স্যার বলছি এই এক্সামটি কি কোনোভাবে ভেস্তে যেতে পারে? কারণ আমরা তো ধরুন অনেকবার প্রতিশ্রুতি পেয়েছি 10 বছর ধরে। রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট হয়, সেখানে যদি রায়ের পরিবর্তন হয়, তাহলে এই নোটিফিকেশনটা ওপর নিশ্চয়ই প্রভাব পড়বেই। কিন্তু এইটুকু আপনাকে মানে আমি আশ্বস্ত, মানে আমি যতটুকু যা বুঝেছি মানে মোটামুটি আইনজ্ঞদের সঙ্গে কথা বলে, যে এই প্যানেল এখনো বাঁচানো সম্ভব। সেইটা হচ্ছে কি করে, যে না ওএমআর বের করে পুরো সেগ্রিগেশন করে নতুন করে রিপ্যানেলিং করতে হবে। এবার সেইটা কি মুখ্যমন্ত্রী বা এসএসসি করবেন? করবেন না। করলে কি সমস্যা? করলে হচ্ছে অনেকেই জেলে চলে যাবেন, ঠিক আছে। সেই জন্য কিন্তু আপনারা দেখুন, মোটিভটা ভালো করে বুঝুন। মুখ্যমন্ত্রী কিন্তু যোগ্য অযোগ্য আর আলাদাই করলেন না, সবগুলোকে বাঁচিয়ে দিলেন। এইটা আপনাকে বুঝতে হবে যে 26,000-এর 26,000ই কিন্তু বেঁচে গেল। কেন বেঁচে গেল বলছি, যারা এখানে চাকরি পেলো তো পেলো, মুখ্যমন্ত্রী ভালো করে প্রেস কনফারেন্স শুনবেন। তারাও যারা পাবে না তাদের কিন্তু অন্য অন্য বিভাগে, অর্থাৎ যাদেরকে একদম ক্যাটাগরিক্যালি মুখ্যমন্ত্রী বলেছেন যারা এখানে মানে সুপ্রিম কোর্টের নির্দেশে বসতে পারছে না, তারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করুন। তার মানে কি তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হবে বকলমে, এই কথাটাই বলা হলো। তার মানে আপনার কি মনে হয় এইটা রিভিউ করে মানে প্যানেল সেগ্রিগেশন করে তাদেরকে বাদ দেবে? আপনার মনে হয়? একদম পুরোপুরি মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কি করতে চাইছেন, সবাইকে বাঁচাতে চাইছিলেন, সেটাই উনি করলেন। আর কোনো রকম কোনো ওই রিভিউ পিটিশনের কিচ্ছু হবে না, ওইটা জাস্ট মাত্র একটা আইওয়াশ, আর কিচ্ছু না, একদম মানে গ্যারেন্টি। এই বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই আজকের মানে প্রেস কনফারেন্সে, এবং আগে থেকেই বোঝা যাচ্ছিল উনি সবাইকে বাঁচাতে চাইছেন। অতএব তিনি পরীক্ষা নেবেন, কারণ এছাড়া আরো কোনো উপায় নেই। আর যদি সেগ্রিগেশন করেন তাহলে ওনার নেতা মন্ত্রীরা আরো কয়েকজন জেলে যাবেন, আরো সমস্যা বাড়বে, এবং যাদের চাকরি টাকা দিয়ে নিয়ে হয়েছিল তারা গিয়ে তৃণমূল নেতাদের ধরবেন। তো অবভিয়াসলি সেইটা উনি চান না ভোটের আগে এই কাজটা করতে।
উনি প্রত্যেকে পৌরসভা হোক, এডুকেশন, এগ্রিকালচার, যে কোনো ডিপার্টমেন্টে তাদেরকে কোথাও না কোথাও বসিয়ে দেবে। এবং দেখবেন এখানে অযোগ্যদের সেই রকম আন্দোলন আপনি দেখতে পাবেন না, কারণ তাদেরকে একদম তাদের বাড়ি বাড়ি গিয়ে আশ্বস্ত করা হয়েছে। আপনি হয়তো যদি খবর রাখেন যে আপনাদের কোনো চিন্তা নেই, কিছু না কিছু একটা ব্যবস্থা করা হবে, ভালো করে খবর নিয়ে দেখুন। স্যার, যদি চাকরি হারা আর নতুন ক্যান্ডিডেট যদি একসঙ্গে পরীক্ষা হয়, স্যার চাকরি হারা গুলো কি স্যার মেনে নিবেন যে আমরা ওর সঙ্গে পরীক্ষা কেন দেবো? সে মানবেন কি মানবেন না সেটা পরের কথা, কারো এখানে ব্যক্তিগত মতামত যে কিছু কাজে আসবে না। আমি কি বললাম, আরো দু চারজন কি বললো, কিচ্ছু যায় আসে না। এইটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং মানে যদি সুপ্রিম কোর্ট না চেঞ্জ করে তাহলে আর কারো কোনো চেঞ্জ করার কোনো রকম কোনো রাস্তা নেই। কিন্তু শামীম বাবুর যে ভিডিওটা দেখলাম তাতে মনে হচ্ছে উনি চেয়েছেন আর কি চাকরি হারাদের জন্য আলাদা পরীক্ষা হয় আর নতুনদের জন্য একটা আলাদা পরীক্ষা মনে হলো আমার মনে হয়। নোটিফিকেশনটার ল্যাঙ্গুয়েজ কি আসছে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। নোটিফিকেশনটা আসুক, অফিসিয়াল নোটিফিকেশন আসুক। মুখ্যমন্ত্রী তো মুখে কথা বলেছেন, মুখের কথায় কিছু হবে না। নোটিফিকেশনটা যখন 30 তারিখে আসবে, সেইখানে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, কি কি বলা হয়েছে, তার উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে, ঠিক আছে। আর স্যার ওবিসি কেসটা এখনো তো স্যার রায় দেওয়া হয়নি, তাহলে স্যার আমরা নতুনটা কি আপনাদের মাথায় এগুলো কে ঢোকায়? ওবিসি কেসের ওপর কোনো রকম স্টে নেই। ওবিসি কেস মানে একটা ভাওতা। এইখানে এই ওবিসি কেসের জন্য কোনো রকম কোনো রিক্রুটমেন্ট আটকে নেই। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি হয়তো পরীক্ষা দিতে গিয়ে টুকলি করেছেন, নকল করেছেন। এবার আপনি যদি জেদ ধরে বসে থাকেন যে আমাকে নকল না করতে দিলে আমি পরীক্ষা দেব না, সেটা তো আপনার ব্যাপার, তাই না? এবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ম মেনে ওবিসি দেননি, সেটা বাতিল হয়েছে, তো নিয়ম মেনে দিন, তাহলে হবে। উনি যদি জেদ ধরে বসে থাকেন, না আমাকে আমার অনিয়ম করতে দিতে হবে, নালে আমি মানে মানে ওবিসি কেসের জন্য সবকিছু আটকে দেব, কোথাও দেখাতে পারবেন স্টে আছে? আপনাদেরও মাথায় ভুল ঢুকিয়েছে, ভুল বুঝিয়েছে, আর সেটাই আপনারা বুঝে আছেন। কোন রকম না স্যার ওবিসি কেসের জন্য কিছু আটকে এর নেই, আগের শুধুমাত্র বার এটা ডাব্লিউবি পরীক্ষার জন্য যে এইটা মুখ্য সচিব রাজ্য সরকার ইচ্ছাকৃত আটকে রেখেছে। আর কোন রকম কোনো স্টে নেই, কোন রকম আইনি বাধা নেই, আপনাকে পরিষ্কার করে বলে দিলাম। এবার আপনি মানুন বা না মানুন, বিশ্বাস করুন বা না করুন, সেটা আপনার ব্যাপার। না স্যার আমার কনফিউজ ছিল, আমি জেনে নিলাম। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? যার যা প্রশ্ন আছে করে ফেলে। স্যার আপনার কাছে পড়বো বা ক্লাসগুলো কি করে পাবো একটু যদি বলেন। সেটা নিয়ে বলছি। আর এমনি এই বিষয়টা তাহলে হয়ে গেল। এবার আসি পড়ার বিষয়, ঠিক আছে। একাডেমিক কি থাকবে না একাডেমিক তুলে না, দিবে? একাডেমিক থাকছে না, সম্ভবত একাডেমিক রাখছে না, ঠিক আছে। আর বেশ, তাহলে এই পর্ব এখানেই শেষ হলো। এবার আসি পড়াশোনার কথায়। তাহলে হিস্ট্রি বিষয়টা আমরা মানে একটু বলি।